হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আমি মিঠু তোমাদের জন্য আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম। বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠেছি প্রায় 4:30 নাগাদ। ঘুম থেকে উঠে একটা ব্লগ রেডি করার ছিল, যেটা কালকে তোমাদের পোস্ট করেছিলাম। যাই হোক, সেটাকে রেডি করে কমপ্লিট ভয়েস এডিটিং করে তারপরে ওটাকে সেভ করতে দিয়ে আবার চলে এলাম দৈনন্দিন কাজে। তো চলো, আজ যেহেতু আমরা ডেইলি ব্লগ করি, ডেইলি ব্লগে আর কি করব, সেটা সব কাজ সংসারে দেখাতেই হবে। তো গাইজ, ঘড়ির কাটায় ওই 6:30 মতো বেজে গেছে, আর অনেকটাই বেলা 6:30 মানে। যেহেতু এই ভিডিওটা এডিট করতে গিয়ে একটু দেরি হয়েছে, যেহেতু বড় ব্লগের মধ্যে নতুন চমক আনতে গিয়ে আরও একটু দেরি হয়েছে। আমার ব্লগ ভিডিওতে দেখবে তোমরা মিউজিকগুলো চেঞ্জ করা হয়েছে। তো ওই মিউজিকগুলো প্রায় রাত্রি 11:30 নাগাদ, ওই 11টা নাগাদ সেই সন্ধ্যা থেকে লেগে তারপরে মিউজিকগুলো ডাউনলোড করে তবে ব্লগ ভিডিওতে পোস্ট করেছি। আর আজকে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি। তো যদি ভালো লেগে থাকে, আর তোমাদের যদি মিউজিকগুলো কারো দরকার হয়ে থাকে, নেক্সট ভিডিওতে আমাকে কমেন্ট করবে। মিউজিকগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরাও ওখান থেকে ব্যবহার করতে পারবে। আর কি বলো তো, এই মিউজিক খুঁজে গিয়ে তারপরে ডাউনলোড করাটা অনেকটা টাফ হয়ে যায়। সব জায়গায় কিন্তু ডাউনলোড করার লিঙ্কটা দেয় না। সেই জন্যই বললাম, যারা ব্লগিং করার জন্য করছো, যারা ব্লগিংয়ের জন্য এই মিউজিকগুলো ব্যবহার করবে, অবশ্যই আমাকে কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে মিউজিক লিঙ্কটা দিয়ে দেবো। গাইজ দেখো, ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করাটা রোজগার মেয়েদের কাজ। তো সেই কাজই তোমাদের সঙ্গে ডেলি ব্লগে আর কি শেয়ার করব। তো অনেক দিন আমার সংসারের বাসি কাজ সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয় না, যেহেতু ওই 8টার পর থেকে করা হয় বাসি কাজকর্ম করার পর। তো আজকে আমার ইচ্ছে হলো আজকে সারাদিন ওই সকাল থেকে স্টার্ট করব সন্ধে পর্যন্ত। তো যাই হোক, আজকে তোমাদের আমার সন্ধে পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, কালকে ডেলি ব্লগে আমাকে একজন বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার নোটিফিকেশন পেয়ে আমি চলে এলাম তোমার ব্লগ ভিডিও দেখতে। তো সেই দিদিভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ব্লগ ভিডিওতে দেওয়ার জন্য। তো দিদিভাই, তুমি এইভাবেই এগিয়ে যাও, তোমাকে সাপোর্ট করব। আর একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কেউ কোনো দিন এগোতে পারবে না। তো তোমার সাথে আছি, তোমার পাশে আছি, তুমিও এইভাবে এগিয়ে যাও। তুমি এইভাবে করতে থাকো, দেখবে একদিন সফলতা পাবেই। তো চলো, এখন আমি সকালবেলায় ঝাড়টা কমপ্লিট হয়নি, অর্ধেকটা দিয়েছি। অর্ধেকটা দেওয়ার পর আমাদের না সূর্য উঠে গেলে না গোবর মারলিটা আগে দিতে হয়, সূর্য ওঠার পরে নয়। তো কি বলো তো, এই যে আমার কাজকর্ম করতে গিয়ে আমার ভিডিও এডিট করাটাও আমার প্রফেশনাল একটা কাজ। তো সেটাও ওটা আমার মেন কাজ বলতে পারো। আমার সকালবেলা যদি এডিটিং না করি তো মনে হয় আমার কোন কাজটা যেন হয়নি। এইসব কাজে আমার মনই লাগে না, আগে ভিডিও এডিটিং তারপর অন্যান্য কাজ। তো সেই জন্যই বলছি, ওই ভিডিও এডিটিং করতে গিয়ে আমার সকালবেলা অনেকটা বেলা হয়ে যায়। তারপরে উঠোন ঝাড় দিয়ে নিয়ে নিলাম গোবর মারলি। তারপরে দেখতে পাচ্ছ এদিকে বাসনপত্র জমেছিল, সেগুলোও মেজে নিলাম। আর যেহেতু রাত্রে আমি প্রায় কিছু কিছু বাসন আমি মেজে রাখি, যাতে সকালবেলায় উঠে আমাকে তাড়াহুড়ো না করতে হয়। যেহেতু সকাল সকাল আমাদের রান্নাবান্না লাগে এবং মেয়েকে নিয়ে 10টার মধ্যে স্কুলে বেরোতে হয়। তো সকালবেলায় যদি একটু ওই অনেক একগাদা বাসন হয়ে যায় না, তাহলে কিন্তু বাসন মাজতে এবং সংসারের যাবতীয় কাজকর্ম করতে একটু দেরি হয়ে যায়। সেই জন্য আমি যতটুকু পারি বাসনগুলো রাত্রেবেলায় হালকা মেজে রাখি। আর যেগুলো মানে রাত্রে খাওয়ার পর সেগুলো বাকিটা পড়ে থাকা সন্ধ্যে থেকে যেগুলো ব্যবহার হয় সেগুলো আমি ঘরের মধ্যে বেসিংয়ে মেজে নিই। এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঝাড় দেওয়া, উঠোন লেপা, এবং এইদিকে চলে এলাম ঘর মুছতে। ঘর মোছাটা আমার সকালবেলায় রোজগার কাজ। ঘর মোছা তোমাদের সঙ্গে আর সেরকমভাবে ঠিকভাবে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম সবটাই যখন শেয়ার করবো, তো ঘর মোছাটা কেন বাদ দেবো। তো এইদিকে তোমাদের দাদাভাই উঠে গেছে, মেয়ে শুয়ে রয়েছে বাইরের বিছানায়। আর খাটের বিছানায় মানে ঘরের খাটটা আমাদের ফাঁকাই পড়ে থাকে। এখন যেহেতু গরম চলে এসেছে, সেই জন্য আমরা আর ঘরে কেউ শোই না, বাইরে ঘুমাই। বাইরে বলতে ডাইনিংয়ে ঘুমাই। ডাইনিংয়ে যেহেতু আমাদের খাটটা রয়েছে, তো ডাইনিংয়ে শুলে পরে জানালাটা খোলা রাখলে এবং ফ্যানটা চালালে খুব মিষ্টি ঠান্ডা ঠান্ডা লাগে এবং ঘুমটাও ভালো হয়। সেই জন্য আমরা এখন যতদিন গরম থাকবে ততদিন বাইরেই শুবো। এই সকালে সব বাসি কাজ কমপ্লিট, স্নান করলেই আমার হয়ে যাবে। এই গাইজ দেখতেই পাচ্ছ, স্নান করে নিয়েছি। আর এখন ঘড়ি কাটায় বাজে 7:30, আর এখন স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঢুকবো ঠাকুর ঘরে। তো চলো আগে ঠাকুরের ফুলটা ভেঙে আনি। তো ঝুড়ি নিয়ে নিয়েছি।
এত সুন্দর পাখির কিচিরমিচির ডাক, এরকম যদি সবসময় ভিডিও করে পাখির ডাকগুলো তোমাদের শোনাতে পারতাম তাহলে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকারই ছিল না। এদিকে ফুল পেড়ে নিয়ে চলে এলাম ঘরে। ঘরে এসে চলো এখন হচ্ছে ঠাকুর ঘরের বাসনপত্রগুলো মেজে নিই আর হচ্ছে ঠাকুর ঘরটাও মুছে নিই। আর ডেলি ব্লগে আমি আমার যেই বাসনপত্রগুলো মাজি সেটা কি দিয়ে মাজি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করব। তো প্রত্যেক দিন বাসন দেখবে কাঁসার বাসনে একটু, যেহেতু এটা ফুল কাঁসা না পিতল, তো সেই জন্য না ওই বাসনগুলো একটু কালো কালো হয়ে যায়। একটু পিতম্বরী এবং পাকা তেঁতুল দিয়ে যদি মাজা হয় বাসনগুলো একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। তো তোমরাও এরকমভাবে ব্যবহার করতে পারো। আর আমি বেশিরভাগ ব্যবহার করি পিতম্বরী, যেহেতু বাসনের জন্য ক্ষতি, রেগুলারই মাজলে মানে ক্ষয়ে যায়। আর তেঁতুল দিয়ে যদি মাজো তোমরা, পাকা তেঁতুল দিয়ে, তাহলে কিন্তু প্রত্যেক দিনের বাসন মাজলেও কোনো কিছু হবে না, যেরকমকার বাসন সেরকমই থাকবে। তো পিতম্বরীটা আমি সপ্তাহে একদিন কিংবা ওই যদি খুব কালো হয়ে যায় বাসনটা তখন 2 দিন ব্যবহার করি। পিতম্বরী না ব্যবহার করাই ঠিক। চলো এবার পুজোটা সেরে নিই। চলো এদিকে তো হয়ে গেছে পুজো সারা। পুজো সারা মানে আমার বিশাল বড় একটা কাজ। আর এদিকে পুজো করতে যাওয়ার আগে আমি কিন্তু হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা দিয়েছিলাম বড় ওভেনটায়। বড় ওভেনটা যেহেতু আমার ভাতটা খুব তাড়াতাড়ি ফুটে যায় এবং জল গরম হয়ে যায়, তো সেই জন্য বড় ওভেনটা যখন ভাতটা ফুটে যায় তখন কিন্তু আমি ওই বড় ওভেন থেকে নামিয়ে ছোট ওভেনে দিয়ে দিই। ভাতটা তখন আস্তে আস্তে হতে থাকে আর এদিকে আমি তরকারিগুলো বড় ওভেনটায় করতে থাকি। তো এইদিকে পটল, আলু এবং কাঁঠাল বানাতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। যেহেতু আমি পটল আর আলুটা বানিয়েছি, এদিকে আমার পিসি এসেছিলো, পিসিকে দিয়েছিলাম কাঁঠালটা বানাতে। তো পিসি যেহেতু কাঁঠালটা বানিয়ে দিয়েছে, আর তবুও আমার আজকে রান্না করতে অনেক অনেক দেরি হয়েছে। দেখবে সব কিছু ভেজে ভেজে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে এবং যদি খুব তাড়াতাড়ি থাকে তো আমি মনে করি যে এই সব মেনুগুলো না রাখাই ঠিক। কারণ তাড়াতাড়ির সময় না এই জিনিসপত্রগুলো মানে এই সব চিংড়ি মাছ, চিংড়ি কাঁঠাল কিন্তু করা একদম তাড়াহুড়ো করে একদম ভালো হয় না। তো যাই হোক, চেষ্টা করব ভালো করার তাড়াহুড়োর মধ্যেও। তো চলো আজ রান্না করব কাঁঠাল চিংড়ি। এই বছরের প্রথম খাচ্ছি চিংড়ি কাঁঠাল, খাওয়াই হয়নি যেহেতু আমাদের বাড়ির কাঁঠাল নেই। তো আমাদের কাঁঠালটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, তো চিংড়িটা বাবা নিয়ে আসলো। তো এখন হচ্ছে চিংড়িটা ভালোভাবে বেছে নিচ্ছি। মার হচ্ছে হাতে অ্যালার্জি, চিংড়ি মাছ বাছলেই ওনার মায়ের হাত চুলকায়। তো মাকে বললাম তোমাকে বাছতে হবে না, আমি বেছে নিচ্ছি, তুমি একটু কাঁঠালটা ভালোভাবে ছোট ছোট করে বানিয়ে দাও যাতে আমি প্রেশার কুকার 2টো সিটি মেরে তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারি। তো মা আর পিসি ওইদিকে কাঁঠালটা বানাচ্ছে আর এদিকে আমি পটলটা আলুটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ধুতে ধুতে। দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা বেছে নিয়ে আর চিংড়ি মাছটা ধুয়ে তারপরে হলুদ লবণ মাখিয়ে রেখে দেবো। আর এইদিকে আমার মেয়ে না চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। ওকে যদি প্রায় 200-250 চিংড়ি মাছ দিয়ে দেওয়া যায় তো 200-250 চিংড়ি মাছ খেয়ে নেবে। কিন্তু আমি ওই মানে অল্প একটু দিই আর বেশি দিই না, কারণ চিংড়ি মাছ কিন্তু অ্যালার্জি, ওরও অ্যালার্জি, কিন্তু বেশি খেলে অ্যালার্জি বেরিয়ে যায়, সেই জন্য অল্প পরিমাণে ওকে খেতে দিই। এইদিকে মাছটাকে হলুদ লবণ মাখিয়ে কড়াইতে ভেজে নিলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে মাছটাকে ভেজে তুলে নিয়ে ওইদিকে আমি পটল এবং আলুটা ভেজে তুলে রেখেছি। এবং তারপরে দেখো কাঁঠালটাও আমি সিটি মেরে নিয়েছি, 2টো সিটি মেরে ঠান্ডা করে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল এবং গোটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। তো তোমরা অনেকেই কাঁঠাল চিংড়ি রান্না করতে জানো, তো সেটা আর বলার দরকার নেই, পুরো মেনু শেয়ার করার দরকার নেই। তো ব্লগটা কন্টিনিউ করে গেছি, তো তোমরা দেখতে থাকো। সবাই হয়তো আলাদা আলাদা প্রসেসে রান্না করে, আমি আমার মতো করেছি, তো তোমরা তোমাদের মতো করতে পারো। এদিকে প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি আর এদিকে মশলাটাকেও পেস্ট করে নিয়েছি। দিয়েছি আদা, লঙ্কা, জিরা, রসুন সবটা একসঙ্গে বেটে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে মশলাটাকে দিয়ে দিলাম কষাতে। আর একটু গুঁড়ো জিরা দিলাম, গুঁড়ো জিরা দিলে দেখবে তরকারির স্বাদটা একটু ভালো হয়। আর যেহেতু তরকারির পরিমাণটা আমার অনেকটাই, তো মশলার পরিমাণটা তাহলে আমাকে বেশি রাখতে হবে, সেই কারণে একটু জিরে গুঁড়োটা দিলাম। দেখতেই পাচ্ছ এদিকে মশলাটা
একটু কষিয়ে নিয়ে ভালোভাবে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর যেগুলো এক্সট্রা বাসনগুলো রয়েছে ওই তোমার মিক্সচারের কোটো, তারপরে বাটি ঘাটি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেজে নিলাম। কারণ স্কুলে বেরোতে হবে মেয়েকে নিয়ে, তোমাদের দাদাভাইকেও খেতে দিতে হবে, নিজেকেও রেডি হতে হবে। তো সেইটা টাইমটা আমাকে ম্যানেজ করতে হয় এরকমভাবে তাড়াহুড়ো করে কাজ করে। যেহেতু আমরা মারা সব কিছুই বাড়ির চেষ্টা করি। আমার মারা করে এসেছে, আমি এখন মা হয়েছি, পরবর্তীকালে যে মা হবে সেও এইরকমভাবেই করে যাবে। হয়তো যুগ আরও বদলে যাবে, আরও অনেক পদ্ধতি চলে আসবে। আগে যেমন মারা কড়াইয়ের মধ্যে যে কোনো কিছু সিদ্ধ করার হলে কড়াইয়ের মধ্যে এবং উনুনে করতো, তো এখনকার আমরা মা হয়েছি এখন অনেকটাই সুবিধা হয়েছে, প্রেশার কুকার এসেছে, গ্যাস এসেছে, তো আরও অনেক নিত্য জিনিস উঠেছে। যেহেতু মারা কোনোদিন মিক্সচারে ব্যবহার করেনি, শিলপাটায় ব্যবহার করে আসতো। তো এখন যেহেতু যুগ হিসেবে হয়ে গেছে, তো এখন যেটা সবটাই ব্যবহার করতে পারে। কিন্তু আমি যুগের কথা বলছি যে পরবর্তীকালে মানে আরও অনেক জিনিস নিত্য জিনিস উঠবে। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে কাঁঠালটা ভালোভাবে সেদ্ধ করে নিয়ে পটল আলু সবটা মশলার সঙ্গে একভাবে দিয়ে একটু ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো জলটা একটু যখন কমে এসেছে তখন পাশে আবার জল গরম বসিয়ে দিয়েছিলাম এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে কাঁঠালগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাটা। দাঁড়াও চিংড়ি মাছ ভেজে দিয়ে দিলেই তো রান্না কমপ্লিট হবে না। দাঁড়াও, একটা সিগারেট মশলা আছে, সেই সিগারেট মশলাটা তোমাদের বলে দিই। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সিগারেট মশলা। সিগারেট মশলাটা কি তোমাদের বলি, এটা হচ্ছে দোকানেই তোমরা পেয়ে যাবে। সবজি মশলা বললে না দিয়ে দেবে, কারণ কাঁঠাল চিংড়িতে না একটু গরম মশলার ভাবটা একটু পড়লে ভালো লাগে, কিন্তু শুধু গরম মশলা তো আর ভালো লাগবে না। সেই জন্য সবজি মশলাটা যদি দিয়ে দাও খুব সুন্দর একটা দারুণ গন্ধ আসে এবং খুব স্বাদও হয়। এইদিকে মেয়ের জন্য টিফিনে আজকে দিয়ে দিচ্ছি তরমুজ। ওর তরমুজ হচ্ছে প্রিয়। তো তরমুজটা আমি অর্ধেকটা কালকে খেয়েছিলাম, আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে ঘুম থেকে উঠে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, কারণ যেহেতু মেয়েকে দিতে হবে টিফিনে, সেই জন্য ঠান্ডা জিনিস ওকে দেবো না। যেহেতু কয়দিন ধরে ওর টনসিলটা ফোলা ছিল, তোমরা আগের ব্লগে তোমরা দেখেছো যারা আমার রেগুলার ব্লগ দেখো। তো সেই জন্য আমি আগে থেকে বের করে রেখে টিফিনে ওকে দিয়ে দিয়েছি, আর এদিকে ভাত খেতে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি। তারপরে দেখো রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই ঘরে রেডি হচ্ছে। এইদিকে তিনজন মিলে বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলের উদ্দেশ্যে এবং তোমাদের দাদাভাই নিজের কাজের উদ্দেশ্যে। যেতে যেতে দেখো রাস্তায় কত জ্যাম। যেদিন খুব তাড়াহুড়ো থাকবে সেদিন এখানটায় এসে একটু না একটু জ্যাম পড়তেই হবে। সেই একই পরিস্থিতি, প্রতিদিনকার মতো এখানে একটু দাঁড়িয়ে থাকতেই হয়। লালদিঘির সামনে, যারা বহরমপুরে আমার লোকাল বন্ধু আছো তারা জানতে পারবে, এটা হচ্ছে লালদিঘির সামনেই ট্রাফিক জ্যামটা প্রচণ্ড হয়। এখানে প্রচণ্ড, চার মাথার মোড়, প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয়। এদিকে দেখতে পাচ্ছ মেয়ে নেমে গেছে, তোমাদের দাদাভাইও চলে গেল নিজের ডিউটিতে। আমরা মা মেয়ে চলে যাচ্ছি এখন স্কুলে মেয়েকে নিয়ে। তো গাইস, এখন মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর আর কোনো কাজ নেই, 2 ঘন্টা ধরে বসে থাকা। দিদার মাকে নিচ্ছি, দিদার মা, ওর মাথা ব্যথা করছে বলে। হ্যাঁ দিদা, দিকে সবাইকে টাটা বাই বাই করে মা মেয়ে উঠে পড়েছি একটা টোটোতে, চলে এলাম বাড়ি। আর আস্তে আস্তে মেয়ে প্রতিদিনকার রেগুলার ঘুমিয়ে যায় টোটোতে। তারপরে বাড়ি এসে দেখি পাশের বাড়ির একটা দাদুর মেয়ে আদায় করতে এসে ওদের ওখানে নামযজ্ঞ রয়েছে, তাই তো পিসিকে ডাক দিচ্ছি, পিসি এসো নিয়ে যাও। যেহেতু একবার এসেছিলো, এসে ঘুরে গেছে, তখন আমরা বাড়িতে কেউ ছিলাম না। তো দেখো আমরা বিকেলবেলায় এখন মা মেয়ে ঘুরতে বেরিয়েছি রাস্তার দিকে। তো চলো একটু বিকেলবেলায় ঘুরে করে এসে আবার সন্ধ্যেবেলায় পড়াশোনা এবং সংসারে যাবতীয় কাজ। তো দেখো এখানে কত লোক। তো এখানে প্রত্যেকদিন বিকেলবেলায় একটা মানে ভেন্ডি বেচা কেনা হয়, মানে যারা হচ্ছে মাঠের থেকে এনে এখানে ওরা বিক্রি করে, আর তারপরে এরা নিয়ে আবার চলে যায় অন্য জায়গায়, দেশ বিদেশে। গাইজ চলো তোমাদেরকে একটা সুন্দর জায়গা দেখাই। গোধূলি বেলা বলো এটা, হ্যাঁ সো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের এটা ব্রিজে চলে এসেছি আমরা ঘুরতে, আর ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। গাড়ি দেখাতে পাচ্ছি না, ওই যে গাড়ি যাচ্ছে।
এত সুন্দর একটা মন মুগ্ধ করার মতো জায়গা, আমি এসেই ইমোশনাল হয়ে যাচ্ছি। তোমরা আসলে সত্যি একটা এত সুন্দর জায়গা, কি বলবো তোমাদের, যতই এর বেশি মানে যতই বেশি প্রশংসা করব ততই মনে হচ্ছে কম। তো দুটো ল্যান্ড মাঝখান দিয়ে ফাঁকা, তো এত সুন্দর, 4 লেন। সো গাইস, খুব সুন্দর একটা জায়গা। তো আমরা এখান থেকে এখন ঘুরে যাচ্ছি বাড়ি। দেখতে পাচ্ছ গধূলিবেলা মানে সন্ধেবেলা হয়ে গেছে একদম। তো ব্রিজের লাইটগুলো সব জ্বলে উঠেছে, এত সুন্দর লাগছে দেখতে, দেখো খুব সুন্দর লাগছে। তো এত সুন্দর বাতাস দেয় সন্ধেবেলায় আসলে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে বাধ্য হলাম, যেহেতু ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য।